আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কি খবর তোমাদের? এই শীতে তোমাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি, তাই তোমাদের কষ্ট দূর করার জন্য আমি শিমু চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আর আজকে এই গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে এবং তোমরা কিছুটা উষ্ণ অনুভব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করি। আজকে আমি আমার ছেলের সাথে কিভাবে কাজ করেছি তার গল্প বলবো। জানি এই গল্পগুলো কখনো কাউকে বলা হয় না, কিন্তু আমি বলবো, তাই ধৈর্য ধরে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। বয়স 23 বছর, কলকাতা হোস্টেলে 4 বছর পূর্ণ করার পর এখন একটি সরকারি চাকরি পেয়েছে গত বছর, এবং এ বছর কলকাতায় বদলি হয়ে মাঝে মাঝে বাড়িতে আসতেন এবং 3 দিন পর আবার ফিরে যেতেন। গীতেশের মা অমলা দেবী বাড়িতে থাকেন। গীতেশের বাবা মারা গেছেন বছর 2 আগে। গীতেশের পরিবারের আয় ভালো নয়। গীতেশের বাবা সরকারি চাকরি করতেন। বাবার মৃত্যুর পর তিনি সরকারের কাছ থেকে কিছু টাকা পেয়েছিলেন, যা দিয়ে গীতেশের লেখাপড়া ও মায়ের সংসার চলে যাচ্ছে একরকম। অমলা দেবীর বয়স 42 বছর বয়সী এবং খুব সুন্দর চেহারা এখনও তার যৌবন ধরে রেখেছে। অমলা দেবীর স্বামী মারা যাওয়ার পরে তিনি একা থাকতেন এবং তার ছেলের কলকাতায় স্থানান্তরের কথা ভাবছিলেন। পুত্রের বিবাহের পর পুত্র তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে বসবাস করবে। অমলার বান্ধবী গৌরিতা অমলার বাড়ি থেকে খুব দূরে থাকে। গৌরিতার স্বামী সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যান। গৌরিতার একমাত্র মেয়ে গোমতী। গৌরিতা অমলাকে গীতেশের সাথে গোমতীকে বিয়ে করতে বলে, কারণ সে খুব পছন্দ করে। গৌরিতার গীতেশ একটি ভাড়া বাড়িতে থাকতেন, যার একটি মাত্র রুম, রান্নাঘর এবং বাথরুম ছিল। যেহেতু স্বামীর মৃত্যুর পর অমলা একাই থাকতেন, তাই কোনো সমস্যা হয়নি। কিন্তু এইবার গীতেশ ফিরে এলে অমলা ভাবছিল কি করে বাড়িতে থাকবে। তাই একদিন অমলা গৌরিতাকে এই কথাগুলো বলেছিল। আমি বললাম, গীতেশ যদি কলকাতায় বদলি হয়ে যায়, আমি গীতেশ আর গোমতীর বিয়ে দিয়ে দেব এবং আমরা সবাই এই বাড়িতে থাকব। শুধু আমরা দুজন মা মেয়ে বাড়িতে থাকি, তুমি এখানে এলে আমরা সবাই একসাথে সুখী হতে পারব। অমলা খুশি হয়ে বল, গৌরিতার কথা শুনে আমি তার সাথে কথা বলবো যখন আমার ছেলে আসবে, আর কয়েকদিনের মধ্যে তোমাকে জানাবো। গীতেশ ফোন করে বলল সে আসছে। প্রায় 6 মাস পর শুক্রবার বাড়ি ফিরছেন গীতেশ। সেদিন অমলা ভালো করে রান্না করে তারপর একটা ভালো শাড়ি পরে স্নান করে অধীর আগ্রহে ছেলের জন্য অপেক্ষা করছিল। রাত 11টার দিকে গীতেশ বাড়ির সামনে এসে দরজায় টোকা দিল। অমলা দরজা খুলে দেখল গীতেশ 3-4টা ব্যাগ হাতে ও কাঁধে নিয়ে হাসছে। বাসায় এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরল গীতেশ। অমলাও কিছুক্ষণ গীতেশকে জড়িয়ে ধরে তারপর ছেলের হাত থেকে নিজেকে মুক্ত করে। গীতেশ বলল, তুমি ঠিকই বলেছ, ক্ষুধার জ্বালায় আমার পেট জ্বলছে, আমি তাড়াতাড়ি স্নান করতে আসছি। খেতে বলতে গীতেশ বাথরুমে গিয়ে দেখল তার মা তার জন্য একজোড়া হাফ প্যান্ট আর তোয়ালে রেখে এসেছে, তাই দেরি না করে ভালো করে স্নান সেরে নিল। গীতেশ হাফ প্যান্ট পরে উলঙ্গ হয়ে বেরিয়ে আসে। গীতেশ মায়ের দিকে তাকিয়ে খেতে লাগলো আর মনে মনে ভাবল মাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে। অমলা সেটা দেখে গীতেশকে জিজ্ঞেস করল, তুমি এত কি দেখছ? গীতেশ বল, মা তোমাকে দেখছি, তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে। এটা কি নতুন শাড়ি? অমলা বলল, না, এটা পুরানো, কিন্তু নতুন মনে হচ্ছে, আমি খুব কম পরেছি বলে। গীতেশ বল, মা আমি এখন চাকরি পেয়েছি, তোমাকে আর মন খারাপ করবে না। অমলা বলল, সে আমি গীতেশকে চিনি, এখন খুব নিশ্চিত যে তুমি এখন আমাদের সংসার চালাতে পারবে। গীতেশ হেসে বল, সে আর আমার সুন্দরী মাকে বলবো না, আমি এখন থেকে মাকে খুশি রাখি। গীতেশের কথা শুনছি। অমলাও হেসে এভাবে কথা বলতে বলতে দুজনেই খাওয়া শেষ করে ফেল। অমলা থালা বাসন নিয়ে রান্নাঘর ধুতে গেল। গীতেশ হাত মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র নিতে শুরু করে। একবার রান্নাঘরের দিকে তাকালেন, তাড়াতাড়ি ব্যাগ থেকে 2টো বাংলা গল্পের বই বের করলেন। কিছুক্ষণ পর অমলা ঘরে এসে বিছানায় বসল। অমলা ছেলের সব জামা প্যান্ট একপাশে রেখে বলল, তোমার তো পুরানো, এখন নতুন কিছু কিনে দাও। বেতন পাওয়ার পর আমি তোমার আর আমার জন্য নতুন জামা কাপড় কিনব। তারপর গীতেশ বিছানা থেকে সব কিছু সরিয়ে অমলার দিকে মুখ করে বসে কথা বলতে লাগলো। অমলা বলল, গীতেশ তুমি এখন পড়াশোনা করছো আর কাজ করছো, এখন কলকাতায় বদলি হয়ে গেছি। গীতেশ বলল, সেরকম কিছু না, এখন থেকে তোমার সাথে অমলা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল যে পারবে। তিনি তার ছেলের কথা শুনে খুব খুশি হলেন এবং গীত তার মাথায় হাত বুলাতে লাগলেন। গীতেশ শুয়ে অমলার দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছি মাকে সত্যিই সুন্দর লাগছে। কিছুক্ষণ পর অমলা হেসে বলল, গীতেশ এখন তোমার বিয়ের জন্য গৌদিতার সাথে কথা বলতে হবে। সুন্দরী মাকে খুশি করতে করতে অমলা হেসে বলল, আমি ভালো আছি বুনা, এখন বু থাকলে আমার কষ্ট হবে আর তোমার কষ্ট হবে।
এলে অমলা বলল, আমি গল্পের সঙ্গী হব তোমার সারা জীবন, আর সত্যি বলছি গোমতী খুব সুন্দর আর ভালো মেয়ে, তোমাকে খুব খুশি রাখবে। গীতেশ অমলাকে বলল, আমি তোমাকে সুখে রাখব, তাই তোমার আর কিছু লাগবে না। অমলা একটু অবাক হলো গীতেশের কথা শুনে, বলল, ঠিক আছে, এখন তুমি একটু বিশ্রাম নাও, আমি কিছুক্ষণের জন্য বের হচ্ছি, বাজার থেকে আসব। এই বলে অমলা উঠে দাঁড়াল। তার শাড়ি ঠিক করা শুরু। গীতেশ উঠে দাঁড়িয়ে মায়ের দিকে তাকাল। অমলা ঘর থেকে বেরিয়ে যেতেই গীতেশ দরজা বন্ধ করে ঘরে এসে তার অন্য ব্যাগটা খুলে মায়ের একটা ছোট পোশাক দেখে নাকে গন্ধ নিতে লাগল। হোস্টেলে থাকতেই গীতেশ তার বন্ধুদের মধ্যে এই বইগুলো পড়া শুরু করে। বাড়িতে এসে সে তার মায়ের একটি ছোট জামা লুকিয়ে নিয়ে যায়। তারপর থেকে হোস্টেলে গীতেশ একটা বই পড়ে নিজের মায়ের ছোট্ট জামাটা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করতে, কারণ সে খুব ক্লান্ত, তাই মায়ের কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর বাথরুমে যাওয়ার সময় বাথরুমে মায়ের একটি ছোট জামা ঝুলতে দেখে অমলা তাড়াহুড়ো করে ফেলে দিতে ভুলে গেল। গীতেশ শুকে নাকে শুকিয়ে নিল। তিনি বুঝতে পেরেছিলেন যে মা ব্যবহার করেছিলেন। অমলা ধুতে ভুলে গেছে। আমি এটা নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের কাজ করতে শুরু করলাম। এটি প্রায় 15 মিনিট ধরে চল। তারপর আমি যেখানে ছিল সেখানে রেখে দিয়ে নিজেকে পরিষ্কার করলাম। আমি অপরাধী বোধ করে বাড়ি ফিরে এসেছি। মায়ের কথা ভেবে তার মনে হলো, কিন্তু সেও বুঝতে পারল আজ সে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছে। কিছুক্ষণ পরে গীতেশের অপরাধবোধ বদলে গেল এবং সে ভাবতে লাগল কিভাবে তার মাকে কাছে পাবে। দু হাতে দুটো বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গীত দুটো ব্যাগ মায়ের হাত থেকে নিয়ে সোজা রান্নাঘরে এক গ্লাস জল রেখে অমলাকে দিল। অমলা বিছানায় বসে পানি পান করে জিজ্ঞেস করল, তুমি সারা দুপুর কি করেছ? গীতেশ, তুমি কি একটু ঘুমাও? হ্যাঁ মা, আমি একটু ঘুমিয়েছি। আপনি ভালো করেছেন। আমি ফ্রেশ হয়ে তোমাকে চা বানিয়ে দেব। আমি তোমার জন্য কাটলেট নিয়ে এসেছি। এই বলে অমলা একটা তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। একটা থালায় কাটলেট দুটো রেখে বাথরুম থেকে মায়ের গোসল করার শব্দ শুনে গীতেশ চা বানাচ্ছিল। এদিকে অমলা হঠাৎ দেখতে পেল তার ছোট জামাকাপড় দড়িতে ঝুলছিল এবং সে হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল যে এই সব বাথরুমে ফেলে রাখা হয়েছিল এবং আসল জিনিসটি গীতেশের ছিল, যে ভেবেছিল সে কি ভাবছে জানে। অমলা চায়ের কাপ আর কাটলেট নিয়ে বসে আছে। সে হাসতে হাসতে বলে, বাহ, একবার চা বানাও, তুমি মায়ের জন্য অপেক্ষা করছো। আপনি আপনার স্ত্রীকে খুব খুশি রাখবেন। এবার মাকে খুশি করি, তারপর অন্য কেউ। অমলা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে গীতেশকে বলল, দরজা ভিজিয়ে রান্নাঘরে আসছি। অমলা খুব খুশি হল, রুমের ড্রেস চেঞ্জ করে, আর গীতেশ দরজায় একটু ফাঁক রেখে দিল যাতে ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়। দরজার ফাঁক থেকে চোখ রেখে ঘরের ভেতরের দৃশ্য দেখে চমকে উঠল গীতেশ। এদিকে অমলা তার শাড়িটা খুলে নিয়ে গীতেশকে ঘরে আসতে ডেকে দিল। মায়ের ডাক শুনে গীতেশ একটু চমকে উঠল এবং ভিতরে এসে হঠাৎ লক্ষ্য করল যে সে তাকে শক্ত করে দাঁড়িয়ে আছে এবং এক হাতে ধরে আছে। অমলা বিছানায় বসল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, তাই সে তার ছেলের দিকে পাত্তা না দিয়ে গীতেশ বলল, অমলা, চা এসো, কাটলেট ঠান্ডা হয়ে যাবে। আগে খাও। ঠিক আছে, চলো খাবো বলে বিছানায় এসে গীতেশের মুখোমুখি বসে দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগলো। বাহ গীতেশ, তুমি চাটা খুব ভালো করেছো। মা, তোমার ভালো লাগে? মা, আমি নিজেও চা বানাতাম মাঝে মাঝে হোস্টেলে। অমলা হেসে গীতেশের গাল চেপে ধরে বলল, সত্যি ভালো হয়েছে আমার ছেলে। এখন গীতেশ নিজের যত্ন নিতে পারে। তারপর সে মায়ের গাল ধরে বলল, সেও তোমার যত্ন নেবে তোর ছেলে। দুজনে একসাথে হেসে বলল, গীতেশ, তোর কাজ কবে শুরু হবে? আজ থেকে 28 তারিখ আমাকে অফিসে জয়েন করতে হবে। আগামী মাসের 8 তারিখে মাকে নিয়ে কিছু কথা বলার ছিল। বলো গৌরিতা, তোর কি মনে আছে? মাসি, কেন আমি নমাকে মনে রাখব? আমি জানি সে আমাকে খুব ভালোবাসে। সে তোমাকে ভালোবাসে বলেই তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। গোমতী চাই। গীতেশ লজ্জা পেয়ে বলল, এখন আমি বিয়ে করব না গৌরিতা বলে, তোমার বিয়ের পর গোমতীর সাথে আমরা সবাই থাকব। আমি বললাম, গীতেশের সাথে কথা বলুন এবং আমাকে জানাবেন আপনি এই সম্পর্কে কি বলেন। বিয়ের ব্যাপারটা আমাকে একটু সময় দাও। আমি বুঝতে পারছি ছেলেটা লাজুক, ঠিক আছে, তুমি সময়ের কথা চিন্তা করে আমাকে জানাও। কিন্তু আমাদের দুজনের বাড়িটা অনেক ছোট। আগে তুমি ছোট ছিলে তাই চলে যেতে, কিন্তু এখন তুমি বড় হয়ে গেছো। আমাদের ঘরটা ছোট নয়, আমাদের দুজনের জন্যই যথেষ্ট। কিন্তু আমি জামাকাপড় বদলানোর সময় তোমাকে বাইরে অপেক্ষা করতে হবে, এবং তাও এক বিছানায় দুই হবে না। গীতেশ অমলার কথা শুনে মনে মনে বলল, আমি চাই তুমি ঘর থেকে বের হয়ে যাও এবং দরজা দিয়ে নিয়ে যাও। আমি দেখব। অমলা গীতেশের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস? করতে বলুন। গীতেশ সঙ্গে সঙ্গে বলল, না, আমি কিছু ভাবছিলাম না, কিন্তু এখন আমি সেখানে যাব। কিছুদিন কাজ করে বেতন কামাই করে তারপর যেতে পারবেন। টিভি দেখ, আমি রাতের খাবার রান্না করব বলে অমলা চায়ের ট্রে নিয়ে রান্নাঘরে চলে গেল।
গীত টিভি দেখতে লাগলো কিন্তু ভালো লাগলো না, তাই গীতেশ রান্নাঘরে গিয়ে দেখল তার মা মনে মনে একটা গান গুনগুন করছে। গান গাইতে গাইতে রান্না করছিলেন গীতেশ। পিছন থেকে অমলাকে মাথা নেড়ে জিজ্ঞেস করল, মা আজ কি রান্না করছ? অমলা চমকে উঠে হালকা হেসে বলল, আজ ডিমের স্যুপ, ভাত আর আলু পোস্ত। এখন আমাকে ছেড়ে দাও, নইলে আমার রান্না করতে দেরি হবে। আমাকে রান্না করতে দাও। গীতেশ তখন বাড়িতে এসে আবার টিভি দেখতে শুরু করে। ঘণ্টাখানেক পর অমলা এসে গীতেশের কোলে বসল। আমি ভাবছিলাম তুমি কি ভাববে, তাই আমি আর কিছু পড়ছিলাম না। গীতেশ অবাক হয়ে অমলার দিকে তাকিয়ে বলল, কি ভাবছি? আবার যাও, চেঞ্জ কর, আমি রান্নাঘরে যাচ্ছি। অমলা বলল, আমি বাথরুমে আছি। অমলা বলে বাথরুমে গেল, আমি তোমাকে টিভি দেখছি। গীতেশ ভাবল মাকে এভাবে দেখার আরেকটা সুযোগ নষ্ট হয়ে গেল। হঠাৎ এমন হলো, গীতেশের দিকে নজর রাখতে হবে, কারণ এই বয়সটা এসব ভাবতেও খারাপ লাগে। মাঝে মাঝে অমলা রাতে এক কাপড়ে ঘুমাতো, কিন্তু এখন আর হবে না। অমলা অনেকটা সেই স্বভাবের। আর স্বামী মারা যাওয়ার পর অমলা বাথরুম থেকে বের হয়ে গীতেশের সাথে একসাথে বসে টিভি দেখতে, এবং এই যে সম্পর্কে কথা বলা শুরু। রাত তখন প্রায় 10টা। অমলা রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে এলো। গীতেশ আর অমলা মেঝেতে মুখোমুখি বসে খেতে লাগল। খাওয়ার সময় মায়ের দিকে তাকাল গীতেশ। মা নিচে যাচ্ছিল এবং গীতেশকে দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ অমলা গীতেশের দিকে তাকালো এবং দেখল যে গীতেশ তার দিকে তাকিয়ে আছে, এবং সাথে সাথে তার জামাকাপড় একটু উপরে তুলে নিল, এবং তারপরে গীতেশ অমলা দৃষ্টি বিনিময় করল। কিন্তু অমলা কিছু বলল না, সে শুধু বলল যে খাবারের কথা ভাবছে। থালা বাসন ধোয়ার পর গীতেশ বাড়িতে এসে বিছানা তৈরি করতে লাগল। গীতেশ মাকে জিজ্ঞেস করল, তুমি বিছানায় ঘুমাবে? হ্যাঁ, বিছানায়, আমাদের দুজনের জন্য এটি কঠিন হবে। গীতের সাথে সাথে অমলার হাত থেকে সব কিছু নিয়ে বিছানায় শুইয়ে দিল। বলতে যাচ্ছিল, কিন্তু গীতেশের জেদি মুখে আর কিছু না বলে কিছুক্ষণ পর দুজনে লাইট অফ করে ঘুমিয়ে গেল। গীতেশ ক্লান্ত, তাই কিছুক্ষণ পর অমলা ঘুমিয়ে পড়ল এবং দিনের কথা ভাবতে লাগল। বিশেষ করে রাতে ছেলেটা যেভাবে তার দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছে তা ভাবতে ভাবতে সে একটু ক্লান্ত হয়ে ভাবল, এখন থেকে গীতেশকে সব কিছুতেই মনোযোগ দিতে হবে। অমলা নিচের দিকে তাকিয়ে দেখল গীতেশ গভীর ঘুমে, তার হাফ প্যান্ট ছেঁড়া। তারপর সে নিজে হাসতে হাসতে বাথরুমে গেল। তারপর সে রান্না করে শাড়ি পরে স্নান করল এবং চায়ের কাপ হাতে নিয়ে গীতেশকে ডাকল। একটু গৌরী, আমাকে ওর সাথে বাইরে যেতে হবে। আমি তোমার জন্য রান্না করেছি, স্নান করে খেয়ে বিকেলে ভালো করে দেখবি। সন্ধ্যায়? ঠিক আছে মা, চিন্তা করো না। কালকে কেন? রবিবারে কোথাও বেরোবে নাকি? গীতেশ অমলের কাছ থেকে কাপ নিয়েছিল, হাতটা টেবিলের উপর রেখে অমলাকে বাবার সাথে জড়িয়ে ধরে বলল, কি দেখি পরিকল্পিত হতে পারে? অমলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আবার বলল, সে দুষ্টু, আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। এখন আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে জড়িয়ে ধরতে অনেক সময় পাব। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না মা। সে আবার অমলাকে জড়িয়ে ধরে বলল, গীতেশ শুরু করল, মায়ের শরীরের কোমলতা অনুভব করছি। অমলারও ভালো লাগছিল, কিন্তু তার দেরি হয়ে যাচ্ছে, তাই সে গীতেশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি এখন আসছি, বুঝলি না? দেরি হয়ে গেলে সময়মতো খেয়ে নাও। ঠিক আছে মা, একটু চিন্তা করো না, সাবধানে যাও। তারপর অমলা তার শাড়িটা ঠিক করে গীতেশের দিকে হেসে রুম থেকে চলে গেল। গীতেশ দরজা বন্ধ করে চা খেতে ঘরে এসে সারাদিন বসে বসে কি করবে ভেবে আলমারি খুলে মায়ের ছোট জামাকাপড় বের করে বিছানা রাখল। তিনি দেখলেন যে তারা অনেক বিদ্ধ। কিছুক্ষণ পর সব শুকিয়ে আবার নিজের জায়গায় বসিয়ে দিল। গীতেশ তখন আলমারি বন্ধ করে দেয় আর রান্নাঘর পরিষ্কার করতেই গীতেশ মনে মনে ভাবল, মাকে এভাবে রোজ দেখা যায় কি করে? কারণ শাড়ি পাল্টানোর সময় তাকে বেশিক্ষণ দেখা যায় না, তাই ভাবল যদি বাথরুমে ফুটো করা যায় হবে স্নানের জন্য। এটি ভালোভাবে দেখুন। তিনি দেখতে পেলেন যে ফুটোটি সঠিক জায়গা রয়েছে, যেখান থেকে তিনি ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। গোসল সেরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেল। গীতেশ ঘুম থেকে উঠে দেখল সন্ধ্যা হয়ে গেছে আর অমলার আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণ পর গীতেশ দরজায় আওয়াজ শুনে দরজা খুলে অমলাকে ভেতরে আসতে দেখে। অমলা বলল, গীতেশ, তুমি দুপুরে খেয়েছ? হ্যাঁ, খেয়েছি। কেমন কাটলো তোমার দিন? কাতর কাতর মতন। তুমি বাথরুমে যাও, ফ্রেশ হও, আমি চা বানাচ্ছি। শুনলাম অমলা বাথরুমে গেল আর গীতেশ রান্নাঘরে। অমলা বাথরুমের দরজা বন্ধ করে দিল। যা করতেই গীতেশ দরজার ফাঁকে চোখ রাখল। গীতেশ শুধু মাকে এক হাতে কাজ করতে দেখেছে। এদিকে গ্যাসে পানি ফুটেছে, তাই তাড়াতাড়ি চা বানাতে লাগল, কিন্তু মায়ের ভাবমূর্তি মন থেকে মুছে ফেলতে পারল না। কিছুক্ষণ পর গীতেশ চা বানানো শেষ করল। অমলা তার স্নান শেষ করে বেরিয়ে এলো। অমলা রুমে গেল। অমলা চুল আঁচড়াতে লাগল আর গীতেশ চা নিয়ে এসে বিছানায় বসে অমলার দিকে তাকিয়ে। অমলা আয়নায় তাকিয়ে আছে।
সে গীতেশকে জিজ্ঞেস করল, তুমি সারাদিন কি করলে? আমি ঘরের রান্নাঘর পরিষ্কার করেছি। মনে মনে বললাম। আমি বাথরুম ভেঙে বললাম, তোমাকে দেখব। অমলা চায়ের কাপ হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলেটা ভালো করে সব পরিষ্কার করেছে, আর তারপর ঘরে এসে চারপাশে তাকিয়ে বলল, বাবা, তুমি সব পরিষ্কার করেছ? আমার লক্ষ্মী ছেলেটা আমাকে দাও। এই বলে চায়ের কাপ টেবিলে রেখে 2 হাত তুলে বলল, আমার লক্ষ্মী ছেলে, আমার কাছে গীত নিয়ে এসো। সে অমলাকে এভাবে দৌড়ে দিল। কিছুক্ষণ পর তারা আলাদা হয়ে গেল। তারপর অমলা রান্নাঘরে গেল। রান্না আর গীতেশ টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ রান্না করার পর ওরা দুজনে একসাথে খেয়েছে। আজ আর গীতেশ দুজনেই অমলার দিকে গভীরভাবে তাকিয়ে আছে, আর আজ অমলা সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। অমলা খাওয়া শেষ করে গীতেশ দুজনেই বিছানায় শুয়ে পড়ল। রুমে পাশে শুয়ে ছিল রাতের ছেলে। অমলাকে ভাবছে কেন গীতেশ বারবার তার দিকে তাকিয়ে আছে। গীতেশের মন শুধু মায়ের স্নানের দৃশ্য দেখছিল। এভাবে মাঝরাতে দুজন ঘুমিয়ে পড়ে। গীতেশ টয়লেটে ফিরে নাইট বাল্বের আলো দেখে লাহোর উঠে গেছে। গীতেশ আস্তে আস্তে এসে অমলার দিকে তাকাল। তখন গীতেশ মা ও দেখেন মা গভীর ঘুমে আচ্ছন্ন। তাই সে সাহস করে মায়ের কাছে গেল। গীতেশের হাত দিতে খুব ভালো লাগলো, আর অমলা সেটা দেখে একটু নড়ে উঠল। ভয়ে গীতেশ তাড়াতাড়ি হাত সরিয়ে অমলা বিছানায় শুয়ে পড়ল। তারপর গীতেশ আর কিছু না করে আস্তে আস্তে শুয়ে পড়ল। পরদিন সকালে অমলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে ছেলেটার দিকে তাকিয়ে দেখল যে ঘুমিয়ে আছে, এবং তারপর ফ্রেশ হয়ে বাথরুমে গেল। অমলা চা বানাতে লাগল। গীতেশ উঠে জামা পাল্টে বাজারে চলে গেল। ফেরার পর থেকে আচরণে কেমন পরিবর্তন হয়েছে ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসলেন। বাজার অনেক দূরে, গীতেশের ফিরতে আরও 2 ঘন্টা লাগবে। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ গীতেশের বইটা দেখতে পেল সে। অমলা লক্ষ্য করল বইগুলো এলোমেলো, তাই অমলা বইগুলো শেলফ থেকে নামিয়ে নিয়ে মনে মনে ভাবল ছেলেটা ঘরবাড়ি ও রান্নাঘর পরিষ্কার করেছে, কিন্তু বইয়ের তাক গুছিয়ে রাখতে ভুলে গেছে। অমলা মালার দেওয়া একটা পাতলা বই দেখে ভাবতে লাগল যে বইটা গীতেশ পুরো বইয়ের ভিতর রেখেছিল। গল্পের বইটা হাতে নিয়ে কভার ফটো আর নাম দেখে চমকে উঠল অমলা। বইটিতে সে যা দেখল সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। এটাও কি সম্ভব? সে পাতা উল্টে দেখল মা ছেলের গল্পের বিষয়বস্তুর টেবিল। গল্পের কিছু অংশ পড়ে অমলা চমকে উঠল। আমার কথা ভাবতে ভাবতে অমলা বিছানায় শুয়ে 2টা গল্প শেষ করে এতই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে বইটা রেখে নিজেই পরিষ্কার করে বাথরুমে চলে গেল। অনেকদিন পর আজ অমলা খুব উত্তেজিত বোধ করল। হঠাৎ দরজার আওয়াজ পেল। তোর খারাপ লাগছে? এত ঘামছিস কেন? অমলা ঘুম মুছে দিয়ে কিছু বলল না। বাবা তাকে গরম করছিল, তাই গীতেশ বল, ঠিকই মা, আজ খুব গরম। গীতেশ, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, বন্ধুর সাথে দেখা করতে, ফিরে আসব। ঠিক আছে, দেরি করো না, আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসব বলে গীতেশ বেরিয়ে গেল। অমলা দরজা বন্ধ করে বলল, কিছুক্ষণ পর ছেলেটা বুঝতে পারবে এটা গরম ঘাম নয় বরং অন্য কিছু, এবং নিজেই হাসতে লাগল। বন্ধুরা, তোমরা যারা পুরো গল্পটি শুনেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমার নাম্বার দেওয়া হবে, এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। শুধুমাত্র যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তারাই আমার নাম্বার পাবে।